তিলোত্তমা ধারাবাহিকের আজকের নতুন পর্ব দেখতে চাইলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে যেখানে তিলোত্তমা নিচে এসে সবার সামনে বলছে যে আমিও হসপিটালে যেতে চাই, তখনই তিলোত্তমার শাশুড়ি বলে ওঠে, কোথায় যাবে তুমি? তখনই তিলোত্তমা বলে, বললাম না আমি হসপিটালে যাব, আমার একটা একটা দরকারি কাজ পড়ে গেছে। তখনই তিলোত্তমার কাকি শাশুড়ি বলে ওঠে, এখন তোমার কোথাও যাওয়া হবে না, কেন যাবে তুমি এখন? তখনই তিলোত্তমার শাশুড়ি ধরিত্রী দেবী এসে বলে, কোথাও যাওয়া যাবে না, তুমি বুঝতে পারছো? আর একটু বাদেই বাড়িতে সব মেহমান চলে আসবে, সব অতিথিরা চলে আসবে, রিসেপশন শুরু হয়ে যাবে, আর তুমি বলছো এখন চলে যাবে? এখন কোথাও যাওয়া হবে না, কোথাও না। তখনই তিলোত্তমা বলে, আপনারা কি আমাকে জেলখানায় রাখতে চাইছেন? তখনই ধরিত্রী দেবী বলে, কি বলতে চাইছো তুমি? এটা বলতে পারো না। আদিনাথ, আদিনাথ দেখে যাও তোমার বৌমা কি বলছে। তখনই আদিনাথ এসে বলে, কি হয়েছে, কি বলছে তিলোত্তমা? তখনই ধরিত্রী দেবী বলে, তো তিলোত্তমা বলছে যে ও নাকি এখন হসপিটালে যাবে, আর একটু বাদেই তো সব অতিথিরা চলে আসবে, তখন কি বলবো আমরা? তখনই আদিনাথ বলে, কোথাও যাওয়া চলবে না। কেন যাবে তুমি? কিসের জন্য যাবে? এটা তোমার বাড়ি মনে করো না যে তুমি বিয়ের মণ্ডপ থেকে চলে গিয়েছিলে তোমার কোন পেশেন্টের জন্য। আর এটা তোমার শ্বশুর বাড়ি, আজকে রিসিপশন, এমনিতেই বিয়ে হয়েছে লগ্নের পরে, এমনিতেই বিয়েতে একটা খুঁত রয়ে গেছে, তাই এখন রিসিপশনের সময় আমি কোথাও তোমাকে যেতে দিতে পারবো না। তখনই ধরিত্রী দেবী বলে, একদম ঠিক বলেছো তুমি, এখন কোথাও যাওয়া চলবে না তিলোত্তমা, একটু বোঝার চেষ্টা করো তুমি। তখনই তিলোত্তমা বলে, আমি বুঝতে চাই না, আমার বোঝার কোনো প্রয়োজন নেই, আমি যেটা বুঝার বুঝে গেছি। আপনারা আমাকে এখানে আটকে রাখতে চাইছেন, আমার কোনো স্বাধীনতা আপনারা দিতে চাইছেন না, তাই আমাকে হসপিটালে যেতে দিতে চাইছেন না। তখনই ধরিত্রী দেবী বলে, আগে বলো তোমার কোন পেশেন্টকে দেখার আছে, তুমি সেখানে যেতে চাও। তুমি একটা কথা ভুলে যেতে পারো না যে যে হসপিটালে তুমি যেতে চাচ্ছ সেটা আমার আলেখ্যর নামে। তখনই দেখা যায় যে তিলোত্তমা মনে মনে বলে, সেটা আমি খুব ভালো করে জানি যে ওই হসপিটালটা আলেখ্যর নামে, আমার প্রথম টার্গেটই তো সে। এরপরেই দেখা যায় তখনই আবির বলে, কোথায় যাবে বলতে তো হবেই। তখনই তিলোত্তমা বলে, কেন আপনাকে বলতে হবে? তখনই আবির বলে, পাকনা গজিয়েছে বাড়ির বউয়ের নাকি, যে যখন যেখানে ইচ্ছে সেখানে উড়ে চলে যেতে চাইছে? তখনই তিলোত্তমার হয়ে তমসা বলে, আপনাদের বাড়ির বউদের বুঝি পাকনা হয়? তা যদি আপনাদের বাড়ির বউদের পাকনা হয়ে থাকে তাহলে আমারও পাকনা হয়েছে। তখনই দেখা যায় যে কাম্মা বলে, কি বলছো তুমি? মুখ সামনে কথা বলো তিলোত্তমা, তুমি ভুলে যাচ্ছ তুমি কাদের নিয়ে কথা বলছো, তুমি এইসব কথা বলতে পারো না, এখানে বড়রা আছে, একটু একটু সম্মান দিয়ে কথা বলো। তখনই ধরিত্রী দেবী বলে, আমি মেয়েটাকে দেখে না অবাক হয়ে যাচ্ছি, আমি কোণে দেখার দিন যখন গিয়েছিলাম, আশীর্বাদের দিন যখন গিয়েছিলাম, তখন এই তিলোত্তমাকে আমি দেখতে পাইনি। সেই তিলোত্তমাকে দেখেছিলাম সে নরম ভদ্র, সে সবাইকে সম্মান দিতে জানে, কিন্তু এ তো কাউকে সম্মান দিতে জানে না। তখনই তিলোত্তমার হয়ে তমসা বলে, কেন কেন একথা বলছেন আপনারা? একথা বলতে পারেন না, কারণ আপনারা দেখে শুনে আমাকে এ বাড়ির বউ করেছেন, আমি কিন্তু জোর করে আপনাদের বাড়ির বউ হয়ে আসিনি, আপনারা বউ করতে চেয়েছেন তাই আমি বউ হয়ে এ বাড়িতে এসেছি, তাই আমাকে এটুকু স্বাধীনতা তো আপনাদেরকে দিতেই হবে। তখনই দেখা যায় আলেখ্যর বড় বৌদি বলে ওঠে, সত্যি সত্যি তিলোত্তমা, আমরা বুঝতে পারছি না তুমি কেন এমন করছো, তুমি কি বুঝতে পারছো না এতে বড়দের অসম্মান করা হচ্ছে? তুমি একটু বড়দের সম্মান করো, বড়দেরকে একটু সম্মান দিয়ে কথা বলো। তখনই ধরিত্রী দেবী বলে, বড় বৌমা তুমি যে কি বলছো, তুমি তো দেখতেই পাচ্ছ যে ও আমাদের কোনোভাবেই সম্মান দিচ্ছে না, ও কি কাউকে কখনো সম্মান দিয়েছে কিনা তাও জানি না। তখনই তিলোত্তমা বলে, আমি এত কথা বলতে শিখিনি, আমি এত কথা বলতে চাই না, আমি বলেছি আমাকে যেতে হবে মানে যেতে হবে। তখনই আবির বলে, কেন যেতে হবে, কিসের জন্য যেতে হবে সেটা তো বলবে, তুমি শুধু বলছো যে যেতে হবে, কেন যেতে হবে, কোন পেশেন্টকে দেখতে হবে? তখনই তমসা বলে, আমি আমি এত কথা উত্তর কি করে দেব, আমাকে এক প্রশ্ন করুন আমি উত্তর দিচ্ছি, আমি এত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই। তখনই দেখা যায় ধরিত্রী দেবী বলে, দেখো মা, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু দেখো আজকে রিসিপশন, হ্যাঁ তুমি তোমার পেশেন্টদেরকে ভালোবাসো, কিন্তু তাই বলে তুমি যখন তখন পেশেন্টদের কাছে চলে যাবে, তা কি করে হয় বলো?
তুমি তো এভাবে যেতে পারো না। তখনই দেখা যায় যে তখনই আবির বলে, আচ্ছা ঠিক আছে, কি কারণে যাবে সেটা বলো। তখনই তিলোত্তমা বলে, আমি আমার হাতে চুড়টা নিয়ে আসতে যাব। আপনাদের হয়তো মনে নেই, আমি বিয়ের দিন এক হাতে চুড় পরেছিলাম আর এক হাতে আমার চুড়টা ছিল না, সেই চুড়টাই হসপিটালে রয়ে গেছে, সেটাই আমাকে আনতে হবে, কারণ ঠাম্মি বলে দিয়েছে। তখনই দেখা যায় আবির বলে, তাহলে আমিও যাব। তখনই তখনই দেখা যায় আদিনাথ বলে, না না, তোমরা কেউ যাবে না, তিলোত্তমার সঙ্গে আমি যাব। তোমার কোনো অসুবিধা আছে তিলোত্তমা? তখনই তিলোত্তমা বলে যে না, আপনার সঙ্গে যেতে আমার কোনো অসুবিধা নেই, আপনি যেতে পারেন। তখনই দেখা যায় যে আদিনাথ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে। এরপরে তিলোত্তমাকে নিয়ে আদিনাথ চলে যায়। তখনই বড় বৌদি বলে ওঠে যে মা, আপনি কি ভাবলেন বলুন তো? আমার না তিলোত্তমার হাবভাব একদম সুবিধের মনে হচ্ছে না, মেয়েটা যেন অদ্ভুত টাইপের হয়ে গেছে। ও কখন কি করছে, কার সঙ্গে কিভাবে আচার আচরণ করছে, আমি কিনা কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় আবিরও মনে মনে এই তিলোত্তমাকে সন্দেহ করতে শুরু করে দেয় যে ও কি কিছু আন্দাজ করতে পেরেছে যে হসপিটালে কি কি হয়, কি কি হচ্ছে, আমাকে বিষয়টা জানতে হবে। এরপরে দেখা যায় তমসা আদিনাথকে নিয়ে যখন হসপিটালের সামনে আসে, সে গাড়ি থেকে নেমে হসপিটালের দিকে তাকিয়েই সেই তিলোত্তমার চিৎকার তার কানে ভেসে ওঠে। আর সেই আওয়াজগুলো ভেসে ওঠে যেটা তিলোত্তমা করেছিল, সেটা তিলোত্তমার ভিডিওতে দেখেছিল তমসা। সেই সমস্ত স্মৃতি মনে পড়ে যায়, কিভাবে এই টানতে টানতে হেসড়ে এই পথে নিয়ে এসেছিল তিলোত্তমাকে, কিভাবে তিলোত্তমাকে গলায় ফাঁস দিয়ে মেরেছিল, সমস্ত কিছু মনে করে চোখে জল ফেলতে থাকে তমসা। তখনই আদিনাথ বলে, কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? ভিতরে যাবে না? তোমার চুলটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। আর একটা কথা, জানো তো, বাড়ির বউদের এভাবে সেজেগুজে হসপিটালে আসতে নেই, বুঝতে পেরেছো? এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তখনই তমসা বলে, আমার বাবা হলে না এরকম কথা বলতেন না। আমার বাবা আমাকে নিয়ে গর্ব করেন, আমার বাবা আমাকে নিয়ে অনেক গর্ব করেন, আর বলেন যে সে আমার মতো একজন সন্তান পেয়েছে, এটা নিয়ে সে অনেক গর্ব করেন। তখনই আদিনাথ নিচু হয়ে বলে, আচ্ছা ঠিক আছে মা, চলো চলো ভিতরে চলো, তুমি যা বলছো চলো। তখনই তমসা বলে, হ্যাঁ চলুন, আমাকে তো চুরটা নিতে হবে, চুরটাকে আনতেই হবে, কারণ ঠাম্মিকে কথা দিয়েছি যে চুরটাকে আমি আজকে পরবো, এজন্য চুরটাকে আমাকে নিতেই হবে, চলুন। এরপরেই দেখা যায় আদিনাথ যখন তিলোত্তমাকে নিয়ে ভিতরে প্রবেশ করে, তখনই তো তিলোত্তমার চোখের সেই সমস্ত কিছু ভেসে ওঠে তমসার। তমসা চারিদিক ভালো করে তাকায়, আর এদিকে সিসি সিকিউরিটির সঙ্গে ঝামেলা পাকায়। সে বৃদ্ধা সেজে এসে বলে, আমি আমার সন্তানের সঙ্গে দেখা করব। কিন্তু সিকিউরিটি গার্ড কিছুতেই সিসিকে তার ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তখনই তমসা বুঝতে যায় ওটা সিসি। এরপরেই বলে, কি হয়েছে এখানে? তখনই সিসি বলে, দেখুন না ম্যাডাম, আমি আমার সন্তানকে দেখতে চাই, আমার ছেলেকে দেখতে চাই, আমার ছেলের কন্ডিশন খুব খারাপ, কিন্তু এনারা তো আমার ছেলেকে আমাকে দেখতেই দিতে চাইছে না। তখনই তমসা বলে, হ্যাঁ আমি পারমিশন দিচ্ছি, আপনি ভিতরে যেতে পারেন। তখনই সিকিউরিটি গার্ড বলে, আপনি? তখনই দেখা যায় যে তমসা বলে, আমি তিলোত্তমা সেন, ডক্টর তিলোত্তমা সেন। তখনই সিকিউরিটি গার্ড অবাক দৃষ্টিতে তমসার দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় তখনই আদিনাথ বলে, তিলোত্তমা এটা কিন্তু আইন ভাঙলে, এটা কিন্তু বেআইনি কাজ হয়ে গেল। তখনই তিলোত্তমা বলে, আমি কোনো উকিল নই যে আমি আইন নিয়ে খেলছি, আমি একজন ডক্টর, আমি একজন পেশেন্টের খেয়াল রাখতে জানি, পেশেন্টের পরিবারের ইমোশনালের কষ্টটা বুঝতে পারি, আমি তাই ওনাকে ভিতরে যেতে দিলাম। এরপরেই আদিনাথ বলে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি তোমার চুটটা নিয়ে এসো। এরপরেই দেখা যায় যে তিলোত্তমা ওখান থেকে চলে গেলেই তখনই ডক্টর প্রতাপের সঙ্গে দেখা হয়ে যায় আদিনাথের, আর বলে যে এই যে আদিনাথ, আপনি এখানে? স্যার আপনি এখানে? তখনই দেখা যায় যে আদিনাথ বলে, ডক্টর প্রতাপ যে এখানে, আসলে আমি এসেছি আমার পুত্রবধূ তিলোত্তমাকে নিয়ে। তখনই ডক্টর প্রতাপ অবাক হয়ে যায়, বলে, কি বলছেন ডক্টর? ডক্টর তিলোত্তমা সেনকে আপনি নিয়ে এসেছেন? তখনই আদিনাথ বলে, হ্যাঁ ওই তো আমার পুত্রবধূ, ও একটা ওর চুর রেখে গিয়েছিল বিয়ের মণ্ডপ থেকে, সেদিন চলে এসেছিল, তো সেই চুরটাই ও নিতে এসেছে। তখনই ডক্টর প্রতাপ অনেকটা ভয় পেয়ে যায়, বলে, কি বলছেন, কি বললেন আপনি? হাতের চুর নিতে এসেছে আপনার বৌমা? বৌমা কোথায় বলুন তো? তখনই দেখা যায় আদিনাথ বলে, ও তো ভিতরে। তখনই দেখা যায় ডক্টর প্রতাপও সে তার কেবিনের দিকে ছুটতে থাকে। তখনই দেখা যায় ব্রহ্ম
তমসাকে ফোন করে বলে যে যে দিদিমণি সেই চুর যেখানে আছে সেখানে ডাক্তারবাবু যাচ্ছে। তখনই তমসা বলে আমি আমি তোমার ডাক্তার দিদিমণি নই। তখনই তখনই শম্ভু বলে আপনি যেই হন, আপনি আপনি মা দুর্গা, তাই আমি আপনাকে বলছি যে ডক্টর প্রতাপ যাচ্ছে, সেই চুরটা তার কেবিনেই আছে। তখনই তিলোত্তমা বুঝে যায় যে সেই চুরটা ডক্টর প্রতাপের কেবিনেই আছে আর সেই কেবিনটা তিলোত্তমার সামনেই। তখনই তিলোত্তমা ভিতরে প্রবেশ করে আর ভালো করে সমস্ত জায়গায় খুঁজতে থাকে সেই চুরটাকে আর বলে এই চুরটাকে আমাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। চুরটা আমার খুব প্রয়োজন। আমি যদি চুর ছাড়া বাড়িতে যাই তাহলে আমি সবাইকে কি উত্তর দেব? এরপরে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজছে, এরপর লোকারে পায় সেই চুরটা। তখনই তমসা চুরটা হাতে নিয়ে বলে এটাই তিলোত্তমার হাতে ছিল। এই চুরটা পরেই সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওরা ওরা ওই নরপশুর দল আমার আমার তিলোত্তমাকে বিয়ে করতে দেয়নি। বিয়ের পিঁড়িতে বসার আগেই ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। আমি ছাড়বো না। অন্যদিকে দেখা যায় যে সে অফিসারের তমসার একজন কর্মী হসপিটালের ছদ্মবেশ নিয়ে ভর্তি হয়ে থাকে। তখনই সেখানে সিসি চলে আসে আর বলে হয়েছে হয়েছে আমি আমার সন্তানকে দেখতে এসেছি। তখনই সে অফিসার বলে আমি তো আপনাকে চিনছি না, আপনি কে বলুন তো? তখনই সিসি বলে তুই আমাকে চিনতে পারছিস না বাবা? আমি তোর বাবা বলছি। তুই তোর বাবাকে ভুলে গেছিস? তোর কি অসুখ হয়েছে যে আমি বুঝতে পারছি না বাবা। এরপরে দেখা যায় নার্স চলে গেলে তখনই তখনই সিসি বলে সে পেনড্রাইভটা কোথায় রেখেছি। এরপরেই দেখা যায় ছেলেটি পেনড্রাইভটা বের করে দেয় আর বলে এখানেই তিলোত্তমা সেনের সমস্ত ভিডিও আছে, কে কে এর সঙ্গে জড়িত সমস্ত ভিডিও এখানেই আছে। তখনই দেখা যায় সিসি পেনড্রাইভটা নিয়ে বলে এটা তমসাকে দিতে হবে, একমাত্র তমসাই এই সবকিছু ঠিক করতে পারবে। তমসাকে আমি বিশ্বাস করি। অন্যদিকে দেখা যায় তমসা চুরটা হাতে নিয়ে তিলোত্তমার কথা ভাবতে ভাবতে বলে যে তিলোত্তমা আমি তোর ন্যায় বিচার পাইয়েই দেব। তোর জন্য আমি শেষ অবধি লড়বো। আমার আমার শেষের রক্ত অবধি আমি লড়ে যাব, তবুও তোর ন্যায় বিচার আমি পাইয়েই দেব। তোর সঙ্গে যারা যারা এই জঘন্য কাজগুলো করেছে আমি তাদের কাউকেই ছাড়বো না। এই বলে তমসা ঘর থেকে বের হতেই তখনই ডক্টর প্রতাপ তার কেবিনে ঢোকে আর তখন দেখে সমস্ত ফাইল এলোমেলো, ঘরটা অগোছানো, সব লোকার ড্রয়ার সবকিছু খোলা আছে। তখনই ডক্টর প্রতাপ বলে কেউ এসেছিল এ ঘরে। আমি ঠিক বুঝতে পারছি কেউ এসেছিল। কে এসেছিল এই ঘরে? কে এসেছিল? আমাকে জানতে হবে কে এসেছিল। এরপর লকারে হাত দিয়ে দেখে সেই চুরটা নেই। তখনই ডক্টর প্রতাপ ভয় পেয়ে যায় আর বলে চুরটা কোথায় গেল? কে এসেছিল? এসেছিল তো অবশ্যই। তিলোত্তমাকে তো আমরা মেরে ফেলেছি, তাহলে এই তিলোত্তমাটা কোথা থেকে আসছে? কিছুই তো বুঝতে পারছি না। এই তিলোত্তমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপরে দেখা যায় যে তখনই তমসা এক জায়গায় গিয়ে লুকিয়ে থাকলে শম্ভু চলে আসে আর বলে দিদিমণি। তখনই তমসা বলে তুমি? তখনই শম্ভু বলে আমি শম্ভু, আমি ওয়ার্ড বয় ঠিক আছে, কিন্তু আমি আপনাকে চিনেছি। আপনার লোক যেই যে কেবিনে আছে সেটা 6 নাম্বার কেবিনে, আপনি চলে যান দিদিমণি। তখনই দেখা যায় যে তমসা বলে তুমি কি করে জানো? তখনই শম্ভু বলে দেখুন আমি মূর্খ নয়, আমি কিছু হলেও শিক্ষিত, কিছু হলেও পড়াশোনা জানি। আর আমি আপনাকে সেলুট করছি দিদিমণি। আপনি যেই মিশনে গিয়েছেন সেটা সাকসেস করুন। ডাক্তার দিদিমণিকে যে কত কষ্ট দিয়ে মেরেছে সেটা আমি জানি। আর আপনি যে ওই 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 শয়তানটাকে মেরেছেন সেটাও আমি জানি, যে এই ছাদ থেকে ওকে আপনিই ফেলে দিয়েছেন। তখনই দেখা যায় যে তমসা বলে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থেকো, আমি ওদের সঙ্গে দেখা করেই চলে যাব। তখনই দেখা যায় যে শম্ভু বলে যে দিদিমণি সাবধানে থাকবেন দিদিমণি, আমার খুব ভয় করে। ডাক্তার দিদিমণিকে যে কতটা কষ্ট দিয়েছে সে কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখা যায় রিসিপশনে চলে আসে সবাই। তখনই তমসাকে দেখতে চায়, তিলোত্তমাকে দেখতে চায় তিলোত্তমার বাবা। তখনই ধরিত্রী দেবী বলে ও একটু হসপিটালে গেছে, ওর হাতের চুল নাকি হসপিটালে রয়ে গেছে, ও সেটাই সেটাই আনতে গেছে আদিনাথের সঙ্গে, চলে আসবে এখনই, চিন্তা করবে।